শিল্পীর নামে গরিবের জমি দখল করতে দিচ্ছি না, দেব না। শিল্পীর নামে গরিবের জমি দখল করতে দিচ্ছি না, দেব না। বেকার যুবকদের স্বার্থে শিল্পায়নের বিরোধিতা মানছি না, মানব না। বেকার যুবকদের স্বার্থে শিল্পায়নের বিরোধিতা মানছি না, মানব না। বেকার যুবকদের স্বার্থে শিল্পায়নের বিরোধিতা মানছি না, মানব না। বেকার যুবকদের স্বার্থে শিল্পায়নের বিরোধিতা মানছি না, মানব না। বেকার যুবকদের স্বার্থে শিল্পায়নের বিরোধিতা মানছি না, মানব না, দেব না। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। টিভি খুললেই রকমারি পরিবেশন, টক মিষ্টি ঝাল সব রকম পাওয়া যাচ্ছে, কত সব চ্যানেল, কিন্তু আসল তথ্য কোথায়? এই দেখে আর ভেবেই ঘড়ির কাঁটা এগিয়ে রাত ৮টা, তবুও গল্পটা রেডি হলো না। দিনটাই মাটি হয়ে গেল তপবিজয়ের। এদিকে গিরির বারবার তাগাদা, ফোন করেই চলেছে। ফোন করলে কি হবে? লেখাটা মনের মতো হচ্ছে না। গল্পটার মাঝখানে কেমন যেন খটকা লাগছে তপবিজয়ের। ঠিক যেন গতি বলতে যা বোঝায় তা আনতে পারছে না সে। গতি আসবেই বা কী করে? সরকারকে না চটিয়ে লেখাটায় একটা ব্যালেন্স রাখতে গিয়েই তো যত বিপত্তি। একটা স্ট্রং ইমোশন বা প্যাশনের ঘাটতি হচ্ছে লেখাটার কোথাও কোথাও। এ ধরনের লেখায় থ্রিলিং ব্যাপারটা খুবই জরুরি, নচেত গল্পটা ম্যাড়মেড়ে হয়ে যাবে। সত্যি এক মহা ফ্যাচাং। আসলে যত গোলমাল তো কনসেপ্টে, অথচ গিরির অফারটা ভেবে দেখার মতো। ফেলে দেবার প্রশ্নটা তো একেবারেই অবান্তর। কেননা ৭,০০০ টাকা কম নয়, ৭০টা কর করে ১০০ টাকার নোট। কিন্তু লেখাটা কমপ্লিট হবে না, এক বিরক্তিকর ব্যাপার। তপবিজয় তার স্ত্রী শ্যামসুন্দরীকে বলে, সমস্যায় পড়ে গেছি গো, কি যে করব বুঝতে পারছি না। কি একজন এমিনেন্ট রাইটারকে বিদ্রুপ? সাবজেক্ট ম্যাটারটা কিরকম টাফ তা জানো? জানি, সবই জানি। টেবিলের ড্রয়ার থেকে একটা সিগারেট বার করে, দেশলাই ঠোকে, তারপর দুটো টান। কয়েকটা ধোয়ার রিং তার মুখের সামনে ভাসমান। কপালে হাত বুলোতে বুলোতে ভাবতে থাকে, অফারটা দিয়েছে সল্ট লেকের বিজয়গিরি। বলেছিল লেখাটা কমপ্লিট হলে ৭,০০০ টাকা দেবে। কপিরাইট অবশ্য তপবিজয়েরই থাকবে। আর কি যেন বলেছিল? ও হ্যাঁ, শর্ট ফিল্ম, সহজ বাংলায় যাকে বলে স্বল্প দৈর্ঘ্যের একটা ছবি। হ্যালো, ওহো মিস্টার গিরি, হ্যাঁ হ্যাঁ আছেন আছেন, দিচ্ছি। এই নাও তোমার ফোন। হ্যালো, লেখাটা কতদূর এগোলো? এই মানে এই ছবিটা মার্কেটে দারুণ খাবে।
দেরি করা চলবে না। না না, আগামী কালই স্ক্রিপ্টটা জমা দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, লেখাটা কমপ্লিট হলেই আমি আপনাকে ফোন করে জানাবো। নমস্কার। রিসিভারটা রেখে ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। তার লেখা গল্পটা বাজার মাত করা ছবি হবে, আর প্রযোজক বিজয় গিরি, ঘোড়ার ডিম। আসলে মতলবটা হলো নন্দীগ্রামের অসহায় ঘরছাড়া মানুষগুলোর দুঃখ বেচে বাজার মাত করার এক ধ্রুপদী ফন্দি। কিন্তু 7,000 এই সময় টাকাটা না ফ্যামিলির কাছে খুবই জরুরি। না, যেভাবেই হোক না কেন লেখাটা শেষ করতেই হবে তাকে। তবে প্রবলেম তো অনেক। মিডিয়াগুলোর ভিন্ন ভিন্ন সুর, কেউ পক্ষে কেউ আবার বিপক্ষে, দু একটা আবার মধ্যপন্থার লাইন নিয়েছে। তার উপরে আবার এই তথাকথিত সুশীল সমাজের কারো কারো কানামাছি খেলা। আর সরকারের মন্ত্রীদের পরস্পর বিরোধী মন্তব্য উস্কে দিচ্ছে, যোগাচ্ছে তর্কের নতুন ইন্ধন। বক্তৃতা পাল্টা বক্তৃতা, উচ্চারণের ক্ষেত্রে দাড়ি কমার বিষয়টা প্রায় ভুলেই গেছেন নেতারা। অথচ ওই মানুষটা, সে তো আন্তরিকভাবে চেষ্টা করছে রাজ্যের শিল্পায়নকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাবার। আর তিনি তো চাইছেন এ রাজ্যে শিল্প হোক, কিছু লোক কাজ পাবে তাহলে। নন্দীগ্রাম হই হই ব্যাপার, রই রই কাণ্ড। আসলে দরকার সঠিক তথ্য। সরকারি ও বেসরকারি রিপোর্টে বিস্তর ফারাক। ওখানকার বিডিও সাহেবের ফোনটা বেজেই চলে। সাহেব অফিসে নেই, কারণ ছুটিতে আছেন। কি হলো, চুপ করে রইলে যে? এক কাপ চা জলদি। চা রেডি, দিচ্ছি। তবে লেখাটায় যেন একটা রিয়ালিস্টিক অ্যাপ্রোচ থাকে। থাকবে গো, থাকবে। এই নাও চা। তুমি বিপ্লবী রাইটারদের কটা বই পড়েছ? এদেশে প্রেমচাঁদ, শরৎচন্দ্রের পরে প্রতিবাদী কথা সাহিত্যিক কারা? তোমার 70 দশক মনে পড়ছে? মনে পড়ছে। একটা বলিষ্ঠ লেখা প্রকাশিত হয়েছিল, সামনে লড়াই। লেখক তপবিজয় ঘোষ। দুই মলাটের মধ্যে অক্ষরের সমারোহে প্রতিটি লাইন ছিল সেদিনের শাসক দল আর সিআরপির বিরুদ্ধে ঘৃণা, প্রতিবাদ। তুমি তো তপবিজয় সেন। বাবার কাছে সেদিনের অনেক কথা শুনেছিলাম, পরে অবশ্য বইপত্রে বিষয়গুলি জেনেছি। সেদিনকার বৈশাখী মেঘ, 70 দশক, উত্তাল রাজনীতির আকাশে ছিল ঝড়ের পাখির গান, বাতাসে ছিল বারুদের গন্ধ। সেদিন কোন এক কবি বলেছিলেন, বারুদ কবি আমি বারুদের। সে এক অধ্যায় বটে। কখনো ছিল থমথমে রাত্রি, পুলিশি টহল, রক্ত চুঁয়ে পড়েছিল রাজপথে, অলিতে গলিতে। সন্তানের প্রতীক্ষারত মায়ের মুখে আছড়ে পড়েছিল অবরুদ্ধ বাতাস। কখনো কোলাহল, কখনো স্তব্ধতা, ছিল নৈশব্দের আহ্বান। প্রতিবাদী কবি সরোজ দত্তকে পুলিশ মেরে ফেলেছিল। এসব কোনো কথাই তোমার মনে পড়ছে না? উফ, থামো। সরোজ দত্ত নকশাল নেতা ছিল, ওদের লাইনটাই ছিল হঠকারী। কখনোই নয়। বইপত্রে পড়েছি সে একজন দেশপ্রেমী ছিল। তার লেখা কবিতায় তৈরি হয় অশ্রুজল, দাবানল, দিক পরিবর্তন, যেন ভাঙা গড়ার খেলা। আসলে তার জীবনটাই তো ছিল খরস্রোতা নদীর মতো, বিপুল, নিরাসক্ত, নিরবিচ্ছিন্ন। বহমান মহাকালের পটভূমিতে তিনি সেই প্রতিভা যা স্ফুলিঙ্গ থেকে অগ্নিশিখার কাজ করেছে। অমৃতবাজার পত্রিকার মালিকের অফার ছিল তাকে লন্ডন এডিশনের সম্পাদক করা হবে। বিনিময় অফিসে ইউনিয়ন করা চলবে না। তারপর আর কি, মালিকের বিষ্ঠা না খেয়ে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির দশকের স্বপ্নে। বিনিময় কলকাতা ময়দানে পড়েছিল তার মৃতদেহটা। ছটফট করতে থাকে তপবিজয়। চোখে মুখে একটা পরিবর্তন, উত্তেজনা, এই নৈশব্দের আহ্বান। শ্যামসুন্দরীর একটা কথায় নিজেকে খুব ছোট মনে হচ্ছে তার। শ্যামসুন্দরী বলেছে সরোজ দত্তের পর আর কোনো বিপ্লবী রাইটারের নামটাম শুনেছে বলে মনে হয় না। আর তপবিজয়, সে কোনোদিনই কবি সরোজ দত্ত হতে পারবে না, কারণ বন্ধাত্ম, অনেকটা বাঁজা নারীর সন্তান না হওয়ার মতো। প্রশ্ন জাগে নিজের কাছে, এই বন্ধাত্ম কেন, কতদিন চলবে, এর শেষ কোথায়, বিকল্পই বা কি?
শ্যামসুন্দরীর শৈশব থেকে যৌবন কেটেছে উত্তরবঙ্গে। তার বাবা চা বাগানে ইউনিয়নের নেতা ছিল। অনেক মানুষ আসা যাওয়া করত তাদের ঘরে। বাবা আজ বেঁচে নেই। বাবার কাছে অনেক কথা শুনেছিল, রাজ্যের রাজনীতির হালচাল, রাশিয়ার পতন, কত কি। বাবার কাছেই শুনেছে রাশিয়ার সংকট একদিনে তৈরি হয়নি, এটা দীর্ঘদিনের অবক্ষয়, মতাদর্শগত বিচ্যুতি। এদেশে সেদিন যারা তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের কথা আজ মনে পড়ে। সেদিন আর আজ কত ফারাক। বাবার এই কথাগুলোই ভাবে শ্যামসুন্দরী। সোভিয়েত রাশিয়া, চীন এখন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আসলে কম্প্রোমাইজ, বিশ্বায়নের সাথে এদের অনৈতিক বোঝাপড়া। আজ বারবার বাবার কথাগুলি মনে পড়ছে শ্যামসুন্দরীর। আসল বিষয়টা তো লড়াই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যা হচ্ছে তা হলো বড়াই। বাবার সেই মূল্যবান কথাটা, মেহনতি মানুষের স্বার্থকে বাদ দিয়ে মার্ক্সবাদী দর্শনের কতটা প্রয়োগ ঘটতে পারে। তপবিজয় যদি এই কথাগুলির মর্মার্থ বোঝে তাহলেই তার লেখাটা প্রাণবন্ত হয়ে উঠবে। তবে সবকিছুই নির্ভর করছে তার চিন্তার গভীরতার উপর। যদি না থাকে কোনো দ্বিধা আর দ্বন্দ্ব, তাহলেই শ্রমিকের হাতুড়ি হানবে আঘাত, মিলিয়ে যাবে বিশ্বায়নের জনবিরোধী উত্তাপ। নন্দীগ্রাম, লাওরিশ লাশ, ওখানে হয়তোবা রক্তস্নাত রাতে পেতনির নৃত্য, জমিহারা মানুষের কান্না গুমরিয়ে ওঠে। আছে ভোগবাদের হাতছানি, তবু ওরা জীবন্ত। ওরা ভীষণ উদ্বিগ্ন, কারণ বাংলার মাটি আজ পুলিশের ঘাঁটি। অনেক প্রশ্নের মুখোমুখি আজ দাঁড়াতে হবে তপবিজয়কে। শ্যামসুন্দরী সে কথা জানে। তার চোখের সামনে ধুমায়মান প্রতিরোধ, বিক্ষোভ, হ্যাঁ, জমিহারা, স্বজনহারা, কখনো বা গৃহহারা মানুষের দীর্ঘশ্বাস। নন্দীগ্রামে মানুষের মৃত্যু, আর খেজুরিতে অসহায় আশ্রয়হীন মানুষের ভিড়। এরা সকলেই গরিব মানুষ। বাবার কথাটা আবার মনে পড়ে শ্যামসুন্দরীর। গরিব মানুষের স্বার্থকে বাদ দিয়ে মার্ক্সবাদী দর্শন কতটা সফল হবে। এদিকে মাথা নিচু করে আপন মনে কি একটা ভেবেই চলেছে তপবিজয়। ক্ষীণস্বরে শ্যামসুন্দরীকে বলে, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে, সবই কি ভুল? রাশিয়ার মানুষ সবকিছু মানতে চায়নি। ভূমিকম্পটা তো একদিনে হয়নি। মাটির তলাটা আলগা হতে অনেক সময় নিয়েছে। আসল ব্যাপারটা হলো মদা রুটির লাইনে সব কিছুই আগে পাবে সরকারি লোকেরা, সাধারণ মানুষের জন্য পরে, অবশ্য যদি কিছু থাকে। এরকম অনেক কিছু। বেশি দিন মানুষ এসব বরদাস্ত করেনি, করবে না। শ্যামসুন্দরীর কথাগুলো ভেবে দেখার বিষয়। ঠিকই তো, আজ সব কিছুতেই যেন বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। তপবিজয় বিড়বিড় করে কি যেন বলতে থাকে। না, গল্পটা শেষ করতেই হবে। সত্যি গিরিবাবু আর প্লট খুঁজে পায়নি, বলে কিনা ভীষণ উইটি, কন্টেম্পোরারি ইস্যু। একবার নামাতে পারলেই কেল্লা ফতে, ধামাকা গোছের কিছু একটা হয়ে যাবে, কচু হবে। মাথার বালিশটা ঘাড়ের তলায় সেট করে গা এলিয়ে দেয় তপবিজয়। তার জীবনে আজ যেন একটা কঠিন সময়, একটা চ্যালেঞ্জ। বিছানা থেকে উঠে পড়ে, মেঝেতে পায়চারি করতে থাকে, বাথরুমে যায়, চোখে মুখে জল দেয়, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। গোটা শরীরের ছোট্ট একটা ক্লান্তি অনুভব করে। টাওয়েল দিয়ে ভালো করে মুখটা মোছে, ফিরে আসে জানালার ধারে, বাইরে তাকায়। অমাবস্যার কালো আকাশ, রাস্তার ওপারে আকাশ ছোঁয়া বাড়িগুলোর বারান্দার সুইচ বোর্ডের ইন্ডিকেটরের টিমটিমে লাল আলোর টুকরোগুলো কি যেন বলতে চাইছে। দুনিয়ার মজদুর এক হও, দুই হও, তিন হও। তপবিজয় ফিরে আসে বিছানায়, বাহাতের আঙুলগুলো দিয়ে মাথার চুলগুলোকে উল্টাতে থাকে। শরীরটা অবসন্ন হয়ে আসছে,
রাতে খেতে ইচ্ছা করছে না, পেটের মধ্যে কেমন যেন গোলাচ্ছে, তার মধ্যে ঘুম ঘুম ভাব। অসমাপ্ত পাণ্ডুলিপিটায় চোখ বোলায়, কি লিখবে কিছুই মাথায় আসছে না। চোখ দুটো ক্রমশ বন্ধ হয়ে আসছে, বসতে পারছে না। বসে থাকতে থাকতে মাঝে মাঝে ঢুলে পড়ছে সামনের দিকে, আর পারছে না সে, কেমন যেন স্থবির হয়ে যাচ্ছে। অবশেষে শুয়ে পড়ে তপবিজয়। এখন বসন্ত, রাতের কলকাতা। 12টা বেজে গেছে। বন্ধ চোখের পাতার তলায় পৃথিবীটাকে ঘোর কালো মনে হতে থাকে। ঝরে পড়ছে দুঃখ। তপবিজয়ের মনে পড়ে যায় অতীতের কথা, সেই সব দিনগুলোর কথা। বসন্ত গেল, এবার হলো না গান। বক্তৃতা, সভা, সেমিনার, মিছিল, কত কি। তখন সবে সূচনা। লালবাড়িটায় নতুন অধ্যায় শুরু, ছাত্র যুব আন্দোলন। তখন একটু আদ্রু ভাবাবেগ ছিল, ছিল এক নস্টালজিয়া। কিন্তু আজ মনে হচ্ছে তখন দিন বদলেছিল, বদলেছিল শাসকের মুখ, হয়তোবা বদলেছিল বেশ কিছু মানুষ, কিন্তু বদলায়নি শাসনের যন্ত্র। তাহলে সবটাই কি ভুল? সবই কি সংকীর্ণ স্বার্থের জটিল আবর্তে ঘুরে চলেছে? সে একটা সময় ছিল, এসব নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে মাস্টারমশাইয়ের সাথে। মাস্টারমশাই বলেছিলেন ভুল রাস্তায় দিশাহীন হয়ে ঘুরপাক খাচ্ছে তপবিজয়রা। সেদিন মাস্টারমশাইয়ের কথাটা তার ভালো লাগেনি। বিরক্ত হয়ে মাস্টারমশাইকে ফ্রাস্ট্রেটেড বলে এড়িয়ে গেছিল। তারপর অনেক দিন মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়নি, কারণ তাকে কলকাতায় চলে আসতে হয় কাজের সূত্রে। এখন মাস্টারমশাইয়ের কথাগুলো মনে পড়ছে মানুষটার কথা। বেঁচে আছেন তো? বড় সৎ লোক ছিলেন তিনি। মাস্টারমশাইয়ের মা ছিলেন ফ্রিডম ফাইটার, একসময় বরিশালে জেল খেটেছেন। মনে পড়ছে মাস্টারমশাইয়ের একমাত্র আদরের মেয়ে ঋতু মারা গেছিল সময় মতো চিকিৎসার অভাবে, ব্রেন টিউমার। অনেক টাকা দরকার ছিল তখন, মাস্টারমশাই জোগাড় করতে পারেননি। আজ ঋতুর মুখটা মনে পড়ছে। মনে পড়ছে তার উদাসী চোখ দুটো। ঋতু তাকে ভালোবেসেছিল, তারা দুজনে একই কলেজে পড়ত। ঋতু সায়েন্স নিয়ে পড়ছিল, তপবিজয় ছিল কলা বিভাগের ছাত্র। একবার লুকিয়ে তপবিজয়ের পিঠে ফাউন্টেন পেনের কালি ছিটিয়ে দিয়ে কি যেন বলতে চেয়েছিল ঋতু। খেয়াল করেনি তপবিজয়, পরে অবশ্য নজরে এসেছিল বিষয়টা, কিন্তু কে এই কাজটা করেছিল তা বুঝতে পারেনি। 1 বছর পরে ঋতুর এক বন্ধু বলে ফেলেছিল ব্যাপারটা। মাস্টারমশাই, আপনি কোথায়, কেমন আছেন? খুব দেখতে ইচ্ছা করছে তপবিজয়ের। ছাপা অক্ষরগুলোর সাথে কাজে কতটা মিল, এলোমেলো এক সন্ধিক্ষণ, কোনো সিস্টেমের বালাই নেই। আজ তারাই এগিয়ে যারা চায় শক্ত হাতে অনুশাসন করতে। অর্থ, ক্ষমতার দম্ভ, আছে বৈভব। মগজকে পাত্তা দেওয়া যাবে না, নতুন করে তো নয়। তাই চলছে মগজ ভাঙার কৌশল। কেন মগজকে এত ভয় কেন? মাস্টারমশাই বলেছিলেন মগজ আন্দোলনের জন্ম দেয়, দেখায় শ্রেণী সংগ্রামের সঠিক পথ, দেখতে শেখায় নতুন দিনের স্বপ্ন। অতএব বাড়তে দেয়া যাবে না তাকে। বুকে মৃদু যন্ত্রণা অনুভব করে তপবিজয়। কারা যেন ক্রমাগত প্রশ্নের বাণ ছুটছে, বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। বুকের যন্ত্রণাটা ক্রমশ বেড়েই চলেছে, শরীরটা ভীষণ ক্লান্ত, শ্রান্ত। এগিয়ে চলে দৃশ্য থেকে দৃশ্যান্তরে, চোখের সামনে এক আগন্তুক। তোমাদের লক্ষ্য তো সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা, তাই না? ভেবে দেখেছো একবার তোমরা আজ কোন পথে? ছন্দ পতন ঘটতে চলেছে তোমাদের। তোমরা আজ বাজার অর্থনীতির পক্ষে, যেখানে আত্মকেন্দ্রিকতার বীজ বপন করা হচ্ছে খোলা বাজারে। একবার ভাবো অতীতের সেই রক্ত ঝরা দিনগুলোর কথা, মুক্তির স্বপ্নে যারা প্রাণ দিয়েছিলেন ঘাতকের হাতে, তাদের কথা।
যাদের আত্মত্যাগের মজবুত ভিতের ওপর আজ তোমাদের পথ চলা। সবই ভুলে গেলে? দেশভাগ, ওপার থেকে সর্বস্ব ফেলে আসা উদ্বাস্তু, অসহায় সেই মানুষগুলোর জীবন যন্ত্রণা, এরাই তো তোমাদের মিছিলে পা মিলিয়েছিল সেদিন। কিন্তু আজ মাটি আর জঙ্গলের অধিকার নিয়ে লড়াই মানুষের ঠিকাদারির বিরুদ্ধে। মধ্যরাত পেরিয়ে ঘড়ির কাঁটা ক্রমশ সূর্যোদয়ের অপেক্ষায়। ঘুমের দেশেই নন্দীগ্রাম পাড়ি দেয় তপবিজয়। মার্চ মাসের মাঝামাঝি একটি রাত। জায়গাটা থই থই অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। চারিদিকেই ঘোর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। জঙ্গল বেষ্টিত এলাকাটায় এবড়ো থেবড়ো আধ পাকা রাস্তার দুধারে গুল্মলতা, আকাশে ভাসে মেঘ। খুব ভালো করে দেখলে বোঝা যায় একটু দূরে জঙ্গলের আনাচে কানাচে কয়েকটা মেঠো চালাঘর। খুপড়ি ধাঁচের ঘরগুলোর ছোট ছোট ঘুল্লির ফাঁক ফোকর দিয়ে উকি মারছে টিমটিমে আলো। ঘুল্লিগুলোকে ঠিক জানালা বলা চলে না, তবে জানালার কাজই করছে, কেমন যেন বেদনা বিধুর। ঝুপড়ির মধ্যে এক অজানা আশঙ্কা, ভয়। যে মানুষগুলো ঘরে আছে হয়তোবা তারা ভীত সন্ত্রস্ত, হয়তোবা তাদের স্বজন হারানোর শোক সামলাতে ব্যস্ত। বিয়োগের মাঝে দুঃখে অপমানে তাদের বুকের মধ্যে ডানা মেলে আছে শোক দুঃখের কোলাজ। তপবিজয়, এখানে কেন? পালাও, পালাও তাড়াতাড়ি, এক্ষুনি পালিয়ে যাও, নয়তো ওরা তোমাকে মেরে ফেলবে। ধরা দিও না তপবিজয়, জোরে, আরো জোরে। ওই দেখো, তোমাকে পুলিশ ধরতে আসছে। কিন্তু কেন? ওরা আমাকে ধরবে কেন? মূর্খ তুমি, বুঝতে পারলে না ওরা কারা? ওরা পুলিশ। জার্মানির ইতিহাসে পুলিশের সন্ত্রাসের কথা ভুলে গেলে? পুলিশ কি আজ তোমাদের হয়ে গেল? প্রাণ বাঁচাতে চাও তো দ্রুত সরে পড়ো। সরে পড়বো? কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে পরে, আগে দৌড়াও। দ্রুত দৌড়তে থাকে তপবিজয়। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। প্রাণ হারাবার ভয়, হোঁচট খেয়ে পড়ে যায়। অনেক চেষ্টা করে উঠে দাঁড়াবার, যেমন করেই হোক উঠে দাঁড়াতেই হবে। পুলিশ তার পিছু নিয়েছে। দৌড়, আবার দৌড়। শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে নিজের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা। কিন্তু কিন্তু কে তুমি? আমি তপবিজয় ঘোষ। মনে পড়ছে 70 দশকে আমার সেই লেখা, সেই বইটা, সামনে লড়াই, পড়নি? ঠিক ঠিক মনে পড়ছে না। সে কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? 70-এর রক্তিম অধ্যায় তো ভুলবার নয়। সেদিনের পুলিশি সন্ত্রাস কিছুই মনে পড়ছে না তোমার? তুমি কি চাও? আমি কিছুই চাই না। আজ তোমাকে সেই রকম লিখতে হবে, অনেকটা মিলে যাবে আমার সেদিনের সেই লেখাটার সাথে। তবে কি? আসল পরিস্থিতিটা আজ বিপরীত। আর কথা নয়, পালাও, পালাও তাড়াতাড়ি, কাটা কাটাও তুমি। তেখালি গ্রামের আধকাচা, কখনো আধপাকা রাস্তা, ছুটতে ছুটতে ক্রমশ ঘন জঙ্গলের একদম কাছাকাছি। আশেপাশে গরিব চাষিদের ভাঙাচোরা চালাঘর। দূরে, একটু দূরেই বাতাসে ভেসে আসছে স্বজনহারা বৃদ্ধর আত্মকান্নার কলরোল। কলরোল মানে শব্দ। শব্দ কখনো সঙ্গীতের চেয়েও মধুর, কিন্তু এটা তা নয়। রাজার দোহাই দিয়ে বন্দুকের নলের প্রয়োগ। এ হলো ব্যথাতুর গ্রামের শোকাতুর মানুষগুলোর চাপা কান্নার আওয়াজ। রক্ত গ্রামের তেখালি। সময়টা যদি দিন হতো তাহলে দেখা যেত গ্রামটা যেন সবুজ রং দিয়ে আঁকা একটা ছবি। দূরে, অনেক দূরে, রাস্তাটার দুধারে দিগন্ত বিস্তৃত সবুজ আর সুনীল আকাশ। ছুটতে ছুটতে একবার পিছনে দেখে নেয় তপবিজয়। সর্বনাশ! রাইফেল হাতে কয়েকজন দ্রুত ধেয়ে আসছে তার দিকে। আর একটু, জোর কদমে। ভীষণ ভয় করছে তার। শ্যামসুন্দরীর মুখটা মনে পড়ছে। তাদের সন্তানের কি হবে? কপালে যে কি আছে কে জানে। ওই তো সামনে উত্তরের বেড়াবেড়ি খালটা।
খালটা পার হতে পারলেই তো ঘন জঙ্গল, প্রায় কাছে এসে পড়েছে সে। সামনের সাঁকো পার হতে হবে। হ্যাঁ, সাঁকোটা যেমন করেই হোক না কেন, পুলিশ তো প্রায় ধরে ফেলেছে তাকে। উফ, পথ যেন শেষ হতেই চায় না, পা দুটো অবশ হয়ে আসছে, মুখ দিয়ে লালা ঝরছে। কিন্তু হেরে গেলে তো চলবে না। শ্যামসুন্দরী তাদের ভাবি সন্তান, কি হবে তাদের? অবশেষে সাঁকো পেরিয়েছে তপবিজয়। অন্ধকার, ভীষণ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। সামনে উঁচু মতো একটা ঢিবি, ঢিবিটা পার হতেই হবে, তাহলেই পুলিশ তাকে আর খুঁজে পাবে না। আর তা না হলে সব শেষ। মৃত্যু প্রতীক্ষা করছে, সাক্ষাৎ মৃত্যু। সাবাস সাবাস তপবিজয়, ঢিবির মাথার উপরে উঠে পড়েছো, এবার মারো লাফ, দেখি কেমন পারো, মারো লাফ। অন্ধকারে হোঁচট খেয়ে ঢালু অংশের দিকে গড়িয়ে যেতে থাকে তপবিজয়। কোমরে একটা চোট পেয়েছে, তবে ভারী চোট নয়। মিস্টার দত্ত, কিছু দেখতে পেলেন? না স্যার, চারিদিকেই টর্চ মেরে দেখলাম, কেউ নেই। চলুন ওই দিকটাতে গিয়ে দেখা যাক। তাই চলুন স্যার। দুহাতের কোনোয়ে মৃদু চোট পেয়েছে তপবিজয়। শরীরের কয়েক জায়গায় পেরেকের খোঁচায় রক্ত পড়ছে। হতচকিত হয়ে যায় যখন সে বুঝতে পারল সে চালাঘরে লেপ্টে থাকা দুটো মনুষ্য দেহের ওপর। মাথার উপর পচা খড়ের ছাউনি ভেঙে নিয়েই তার এখানে আগমন। যেন এক বিস্ময়, একজন নারী ও ছোটখাটো সন্ডামার্কে একজন লোকের দৈহিক আদান প্রদান। বিচ্ছিরি ব্যাপার। তারা ছিল রাত কথনে মত্ত। আধমলা একটা বিছানায় বিকিকিনির সরপিল দেওয়া নেওয়া, আর সেখানেই তো হুড়মুড় করে পচা খড়কুটো সমেত ঘটে যায় তপবিজয়ের আবির্ভাব। রাতের কালো আকাশ ভেঙে দুজনের মাঝখানে এসে পড়েছে অচেনা এক অতিথি। খুপড়ি ঘরটার নড়বড়ে খাটের কোণে নিভু নিভু আলোয় স্পষ্ট হতে থাকে লোকটা নারীর সর্বাঙ্গ ক্ষুধার্ত জন্তুর মতো লেহন করছে। হারিকেনের কাচের উপর দিকটায় বেশ কালি পড়েছে। পাশে পড়ে আছে একটি দেশি মদের বোতল। তপবিজয় উঠে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে তা কেই বা জানত? হতভম্ব নারী তার নগ্ন দেহটা পরনের সায়াটা দিয়ে বুক পর্যন্ত তুলে নিঃসংকোচে ঢাকবার চেষ্টা করতে থাকে। খাটের নিচে নেমে আসে সে। স্বাস্থ্যবতী নারী, লাবণ্যময়ী, মুখে ঝরে পড়ছে লালিত্য, চোখ দুটো টানা টানা। হঠাৎ সে দেয়ালের ঝুলন্ত হাসুয়াটা হাতে নিয়েই ঘুরে দাঁড়ায়। তীক্ষ্ণ চাউনি তার তপবিজয়ের দিকে। বোঝবার চেষ্টা করছে কে সে, চোর ডাকাত না অন্য কিছু ধান্দায় এখানে এসেছে। অবসন্ন দেহে চোখে মুখে ক্লান্তির ছাপ তপবিজয়ের। তার ভীত সন্ত্রস্ত চোখ দুটো নারীর নজর এড়ায় না। তারপর 2-1 মিনিট কেমন যেন নীরবতা। হাসুয়াটা দেওয়ালে ঝুলিয়ে দিয়ে কি যেন ভাবতে থাকে। খাটের উপর শায়িত লোকটা উঠে বসেছে। দেশি মদের নেশাটা এবার বোধহয় কাটতে শুরু করেছে। লোকটা ঘাড় ঘুরিয়ে দাঁত মুখ খিচিয়ে তপবিজয়কে মাপতে থাকে। কুৎসিত চাউনি লোকটার, চোখ দুটো লাল হয়ে আছে। টলতে টলতে খাট থেকে নেমে আসে। মুখ খিস্তি করতে করতে তপবিজয়ের দিকে ধেয়ে যায়। তুই কোথা থেকে এলি? কি হচ্ছে কি? কলার ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। দে, ওকে ছেড়ে দে বলছি, না হলে। তুই সর মাগি, সর। হাত ছাড়ুন, হাত ছাড়ুন, ছেড়ে দিন বলছি, হাত ছাড়ুন, হাত ছাড়ুন, হাত ছাড়ুন। দেব আমি খবরদার ছেড়ে দে বলছি বাবুকে, না হলে। কত টাকা নিয়ে এসছো ওর কাছে? এই নে তোর টাকা, বেরিয়ে যা, বেরিয়ে যা, গলাবাজি করবি না, আসর এক কোপে তোকে শেষ করে দেবো। লেগে যাবে, লেগে যাবে, ওটা আমায় দিন বলছি, দিন। শালি ঢুড়িবাজ মাগি। দরজাটা খুলে অন্ধকারের বুক চিরে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল ওই কুৎসিত লোকটা। শালা, ভোর হতে বাকি মাত্র ঘণ্টা 2। সূর্যোদয়ের আগেই তপবিজয়কে সোনাচূড়া পৌঁছতে হবে। সেখানে অপেক্ষা করবে অনেক মানুষ।
গ্রামের লোকেদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে। কিন্তু তপবিজয় যাবে কি করে? ভয়, পুলিশের ভয়। দূর থেকে কানে আসছে ভারী বুটের পদচারণা। বেশ কিছুটা দূরে জঙ্গলের দক্ষিণ দিকে রাস্তাটার কোল থেকে ঠিক যেখানে সাঁকোটার এপারের মাথা, সেখানেই ঘুরপাক খাচ্ছে জোরালো টর্চের টুকরো টুকরো আলো। পুলিশ হন্যে হয়ে খুঁজছে তপবিজয়কে, ধরবেই তাকে। কি করবে তপবিজয় ঠিক বুঝতে পারছে না। একটা কিছু তো করতে হবে। এখান থেকে কিভাবে পালাবে সে? নারী তপবিজয়ের মনের ভাব বোধহয় বুঝতে পেরেছে, তাই প্রশ্ন করে, কোথায় পালাবে গো নতুন মানুষ? পুলিশ তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এত রাতে পুলিশ তোমার পিছু নিয়েছে কেন? কি করেছো গো? জানি না, হঠাৎ কি যে সব ঘটে গেল। পুলিশ কেন আমার পিছু নিল ঠিক বুঝতে পারছি না। কি চায় ওরা? আমার লেখাটা? ও, তুমি রিপোর্টার? আমার কথা থাকবে তোমার লেখাতে? আপনার নামটা জানতে পারি? ময়না নামটা রেখেছিল আমার মা। ছোটবেলায় সিজতে গান করতাম তো, তাই আমার নাম ময়না। ময়না? এ তো পাখির নাম। বাহ, চমৎকার। তা ময়নার বাসাটা এই নরকে কেন? ময়না পাখি নরকে থাকে কোনোদিন শুনিনি। থাকে, কখনো কখনো থাকতে হয়, বুঝলে নতুন মানুষ। একবার বলবেন কেন এই পাপের পথে এলেন? অন্য কিছু কি করতে পারতেন না? যাত্রা দলে ছিলাম, গান গাইতাম, নাচ করতাম, পেটের খিদে মিটেও 2-4 পয়সা হাতে থাকতো। কিন্তু কপাল খারাপ, দলের একটা বদমাইশ লোকের চক্করে পড়ে এখন এই হাল। ওই ভক্কচক্কর লোকটাকে পরে আর খুঁজে পাইনি। বেটা কোথায় যে চলে গেল, শালা শুয়ার কা বাচ্চা। তারপর? তার আর পর নেই গো নতুন মানুষ। চ্যাটের জড়িত পেট চলছে। মানে? তুমি তুমি কেমন মানুষ গো, বুঝতে পারলে না? মনে হচ্ছে তুমি মানুষটা ভালো। সোজা কথা, শরীর বেঁচে দুমুঠো ভাত খাচ্ছি। শুনতে খুব খারাপ লাগছে, তাই না? সত্যিই তাই, খুব খারাপ লাগছে তপবিজয়ের। তার মনে পড়ছে সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ। গ্রামে গ্রামে পঞ্চায়েতগুলোতে কত টাকা, সব কেমন গুলিয়ে যেতে বসেছে। ময়নার কথাগুলো শুনতে আর ভালো লাগছে না। এদেশের মানুষের জীবনে কত যন্ত্রণা। ময়নাও তো ভালোভাবে জীবনযাপন করতে পারত। তার মা বাবা কত কষ্ট করে তাকে মানুষ করেছিল। এরই নাম শ্রেণীবিভক্ত সমাজ, যেখানে অবিরাম চলতে থাকে শ্রেণী শোষণের নানান রূপ, শোষণের ভিন্ন ভিন্ন রং। কিন্তু শ্রেণী শোষণের গ্রামারটা বোধহয় ভিন্ন নয়। গোটা পৃথিবীর মানচিত্রে একই ছবি। এটা বেশ্যাবাড়ি, হ্যাঁ, নন্দীগ্রামের ময়নার ঘর। কিন্তু যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে তপবিজয়কে। আর দেরি করাটা বোধহয় ঠিক হবে না। পুলিশ যদি তাকে খুঁজতে এই ঘরটায় হানা দেয়, তাহলে তপবিজয় এখন বেশ্যাবাড়িতে এত রাতে? না না, ব্যাপারটা তো ইচ্ছাকৃত নয়। মাথার মধ্যে 7-5 ভাবনার জাল বিস্তার করছে। কি করবে এখন? তপবিজয় নিজের মনকে সান্ত্বনা দেবার চেষ্টা করে। আবার সেই শব্দ। পুলিশ কি কাছাকাছি এসে গেল? ময়নার কোনো অভিসন্ধি নেই তো? বেশ্যা তো বলা যায় না, বড় টাকার লোভ এদের। মনে মনে ভাবে তপবিজয়। তাকে ধরিয়ে দিতে পারলে হয়তো ওর মোটা টাকা মিলবে। বেশ্যাদের বিশ্বাস করা আর কেউটে সাপকে আদর করাটা একই। তাই যেভাবে হোক তাকে এই মুহূর্তে এখান থেকে পালিয়ে যেতে হবে। পুলিশ ময়নার ঘরটার কাছাকাছি এসে গেল। ব্যাপারটা ময়না বুঝতে পেরেই হারিকেনের আলোটা কমিয়ে দিয়ে তপবিজয়কে খাটে শুয়ে পড়তে বলল। তপবিজয় ময়নার প্রস্তাবে রাজি হতে দেরি করছে দেখে তার ডান হাতটা ধরে এক হ্যাচকায় তাকে খাটের উপরে ফেলে দিল। এসব কি হচ্ছে? তাড়াতাড়ি চাদরটায় মুখ ঢেকে শুয়ে পড়ো। কি বলছেন? না না, এটা ঠিক নয়। ঠিক বেঠিক পরে দেখলেও চলবে, এখন চুপটি করে শুয়ে থাকো। শাড়ির আঁচলটা ফেলে দিয়ে আধ ময়লা চাদরটার মধ্যে নিজের জায়গা করে নিতে থাকে ময়না দ্রুত বেগে। কে যেন বলে উঠল তপবিজয়কে, বিপ্লবী রাইটার, তোমাদের জীবনটা তো চলমান, চলার পথটাও খুব দুর্গম।
সোসাইটিকে সামনে থেকে দেখার চেষ্টা করো তোমরা। একই চাদরের মধ্যে তপবিজয়। সমস্ত শরীরটা ঘিন ঘিন করছে, বমি বমি ভাব। ডানাতের কনুইটা একবার ময়নার ভরাট বুকে ঠেকে যাওয়া মাত্র কনুইটা সরিয়ে নেবার চেষ্টা করে তপবিজয়। গোটা বিছানাটায় কেমন যেন আষ্টে চুনা গন্ধ। এরই মধ্যে পুলিশ আসে। দরজা খোলো। চুপ, একদম নড়বেন না। খোলো বলছি। খাট থেকে নেমে যায় ময়না, আলোটা বাড়িয়ে দেয়। তারপর দরজাটা খুলেই, কি খবর দারোগা সাহেব? হঠাৎ গরিব মানুষটাকে মনে পড়ল। সিগারেট চাই, তারপর কাজের কথা। মিস্টার দত্ত। দিচ্ছি স্যার। দেশলাই জ্বালিয়ে দিচ্ছি। এই ঘরে কোনো যুবক ঢুকেছিল এই ঘন্টা দুয়েক আগে? কি যে বলেন দারোগা বাবু, আমার ঘরে লোক আসবে না তো যাবে কোথায়? এ তো ময়নার ঘর, যত দিল কি বাত সব তো এখানে। খাসা লোক পেয়েছি আজ। সবে তো গানটা ধরেছিলাম, আপনারা এলেন, তালটা কেটে গেল। থামো, এসব ফালতু কথা শোনার টাইম নেই। যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দেবে, বুঝলে? চলুন মিস্টার দত্ত, অন্যদিকে দেখা যাক। পুলিশের লোকেরা ময়নার ঘরের বাইরে ভিতরে আনাচে কানাচে টর্চ মারতে মারতে চলে যায় হতাশ হয়ে। নন্দীগ্রামের নটি রক্ষা করল রাতের এক অচেনা অতিথিকে। পুলিশ চলে যেতেই তপবিজয় চাদরটা সরিয়ে দেয় গা থেকে। বিছানা থেকে উঠবার চেষ্টা করতেই ময়না তাকে থামিয়ে দিয়ে বলে, এখন না, একটু পরে পুলিশ আবার ফিরে আসতে পারে। এভাবেই কেটে গেল আরও 2-4 মিনিট। ভোর হতে আর খুব বেশি বাকি নেই। খাট থেকে নেমে আসে তপবিজয়। ময়নাও উঠে বসে, তাকিয়ে থাকে তপবিজয়ের হতভম্ব হওয়া মুখের দিকে। মৃদু হেসে ময়না জিজ্ঞাসা করে, তোমার লেখায় আমার সব কথা থাকবে তো নতুন মানুষ? থাকবে। আপনি আমার জন্য যা করলেন তার ঋণ। একটু পরেই এখান থেকে সোনাচোরায় স্কুল বাড়িতে যাবে, তাই না? কি আশ্চর্য! আপনি এসব কথা জানলেন কিভাবে? আমি তো আপনাকে কিছু বলিনি। নতুন মানুষ, তুমি তো সাচ্চা আদমি আছো। বেশ্যার কাছে কিচ্ছু গোপন করা যায় না, বুঝলে? খাটে না শুলে পুলিশ তোমাকে ধরে ফেলতো। ঘেন্না করছে বুঝি? না না, ঘেন্না করবে কেন? আপনারাও তো আমাদের মতো মানুষ। এসব কিছুর জন্য দায়ী তো দেশের সরকার, আমাদের সমাজ। আমি কৃতজ্ঞ থাকব আমার জন্য আজ যা করলেন আপনি। আমরাও তো নন্দীগ্রামের মানুষ। এ মাটিকে কি তুমি একা ভালোবাসো? শরীর বেঁচে খাই বলে কি? ওসব কথা থাক। থাকবে কেন? আচ্ছা, একটা কথার উত্তর দিতে পারবে? কি কথা? 1 বছর ধরে এত সব গন্ডগোল এখানে। কারখানা হলে তো সবার লাভ, মেহনত করবে, টাকা মিলবে তাদের। এসবের উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে। গোল গোল করে ভাবলে ভীষণ ভুল হয়ে যাবে। আজ এসব কথা থাক, বরং অন্য কোনো দিন। 11 মাস ধরে যে মানুষগুলো ঘর ছাড়া হলো বাল বাচ্চা নিয়ে, তাদের কথা থাকবে তোমার লেখাতে? 11 মাস ধরে? হ্যাঁ, 11 মাস ধরে খেজুরিতে সব মানুষগুলো খুব কষ্ট করে দিন গুনছে। গ্রাম থেকে ওদের মারধর করে তাড়িয়ে দিল। সব খবরই নিতে হবে আমায়। এরাও তো দুঃখী মানুষ, এদের কথাও লিখতে হবে। মিছে কথা বলছে না তো নতুন মানুষ? না না, মিছে কথা বলবো কেন? সত্যি কথাই বলছি। দুঃখী মানুষদের সব কথা থাকবে আমার লেখায়। কিন্তু ময়না, তুমি আজ এ পথে কেন? সে অনেক কথা। নন্দীগ্রাম চাষবাস, কামকাজের জায়গা। মরদগুলো দিনের বেলায় খেতে কাজ করত, আর রাতের বেলায় পালা গান শুনতে যেত মাঠ পাড়ায় বুড়ো শিবের বটতলায়। মারামারি, কাটাকাটি এসব ছিল না। হঠাৎ সব কেমন ওলট পালট হয়ে গেল। গ্রামের মানুষ কি বুঝলো কে জানে। অনেক লোক পাল্টে গেল রাতারাতি।
মেদিনীপুর সদর থেকে ময়নাচক, তারপর নন্দীগ্রামে। স্বামী একসময় লরি চালাতো, দেশি মদ খেত। শাদী হবার 9 বছর পরে মারা গেল। হাসপাতালে ডাক্তারবাবু বলেছিল পেটে উদরই হয়েছে। একটা ছেলে হয়েছিল, ছেলেটাও পরে নিউমোনিয়া হয়ে মারা যায়। ময়নাচক থেকে চলে এলাম গ্রামের দিদির বাড়িতে। জামাইবাবু খেতে কাজ করত। ঘরে অভাব ছিল, ভালো মন্দ খাবার সবসময় জুটত না। খাটতে খাটতে একদিন জামাইবাবু মাথা ঘুরে জমিতেই পড়ে গেল। বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। সদর হাসপাতালের বাবুরা বলল খেতে কাজ করলে তাকে আর বাঁচানো যাবে না। কিছুদিন পরে বাড়িতে দিদি আর আমি সেলাই মেশিনের কাজ করতে লাগলাম। বরাত খারাপ, একদিন সব অর্ডার বন্ধ হয়ে গেল। ফলে সেলাই মেশিনের কাজও বন্ধ। কি করে আমাদের পেট চলবে? এরই মধ্যে জামাইবাবু মারা গেল। একমাত্র মেয়েকে নিয়ে দিদি দিশাহারা। একদিন দিদি শ্বশুর বাড়ি থেকে লোক এলো দিদি আর মেয়েকে নিতে। অনেক দূরে শ্বশুর বাড়ি, সেই ঝাড়গ্রামের ওপাশে। সেখানে ওরা চলে গেল। দুবেলা দুমুঠো ভাত তো জুটবে ওখানে। আমি একা পড়ে গেলাম। অনেক কষ্টে একটা কাজ জুটলাম শহরে এসে, কিন্তু কপালে তা সইল না। সেই কোম্পানি বন্ধ হয়ে গেল। তারপর লোকে দৌড়ে দৌড়ে ঘুরতে থাকি একটা কাজের জন্য। এমন সময় শহরে একটা লোকের সাথে আলাপ পরিচয় ঘটল। সে নাকি যাত্রা দলে কাজ করে। কেন জানি না একদিন সে আমাকে যাত্রা দলে মোহরায় নিয়ে যেতে চাইল। খালি পেটে আর কতদিন লোকে দৌড়ে দৌড়ে ঘুরবো একটা কাজের জন্য। তার কথায় রাজি হয়ে গেলাম। যাত্রা দলে নটি রোল করতাম, গান করতে হতো, নাচতেও হতো। খাওয়া পড়ার খরচ বাঁচিয়ে কিছু পয়সা থেকেও যেত হাতে। কোনো রকমে চলছিল দিনগুলি, কিন্তু আমার ভাগ্যটাই তো খারাপ। যাত্রা দলে মালিকের কাছে একটা লোকের আনাগোনা ছিল। তার নজর পড়ল আমার দিকে। সে আমার সাথে ভাব জমালো। আস্তে আস্তে তার খপ্পরে পড়ে গেলাম। পরে বুঝেছিলাম লোকটা পাড় মাতাল, পাক্কা বদমাশ। তারপর অনেক দিন কেটে গেল। শহর থেকে দূরে এক মালকিনের আন্ডারে কাজ করতে হলো পেট চালাতে। এক মালকিনের আন্ডারে কাজ মানে কি কাজ? তুমি কেমন লোক গো, কিচ্ছু বুঝতে পারলে না? তোমার দ্বারা এসব লেখাটেখা হবে না নতুন মানুষ। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। ফিরে যাব না ময়না, ফিরে আমি যাব না। ফিরে যাবে না? ঘরে বউ আছে? আছে, মা হতে চলেছে। তোমার এখানে আসাই উচিত হয়নি। এখানে অনেক বিপদ। ভালো কথা বলছি, ফিরে যাও বাড়িতে। আমার কথা রাখো। তারপর কি হলো বলো? তারপর অনেক দিন কেটে গেল। অনেক কষ্টে আমি পালিয়ে গেলাম ওখান থেকে, কিন্তু রেহাই পেলাম না। পয়সা ফুরিয়ে গেল। কোনো মতে গ্রামে ফিরে এলাম, যদি কোনো কাজ পাওয়া যায়। পঞ্চায়েতের কাজ, ঠিকাদারের লেবার, দিনে দিনে পয়সা। যেদিন কাজ পয়সা সেদিন, যেদিন কাজ নেই সেদিন উপোস। তাই নিরুপায় হয়ে এই পথে। ওই অস্ত্রটা সবসময় কাছে রাখো, তাই না? হ্যাঁ, নতুন মানুষ, বিপদের সময় ওটাই তো একমাত্র ভরসা। মানুষ বেইমানি করতে পারে, কিন্তু ওই অস্ত্রটা আমার সাথে বেইমানি করবে না। রাতের অন্ধকারে পেঁচারা কিভাবে কাকেদের আক্রমণ করে আমি দেখেছি। উফ, মনে পড়লে গা শিউরে ওঠে। তখন থেকেই তো হাঁসুয়াটা হাতের কাছে রাখি। বিপদের সময় হাতে একটা কিছু তো থাকা দরকার। রাতের অন্ধকারে পেঁচারা আক্রমণ করে কাকেদের, মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? একটা মানুষকে খুন করা হয়েছিল। খুন করা হয়েছিল? কোথায়, কিভাবে? জঙ্গলের ওপাশে। কয়েকদিন আগের ঘটনা। কালো কাপড়ে মুখ ঢাকা কতগুলো লোক একটা মাঝবয়সী মহিলাকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিল। কি সাংঘাতিক ঘটনা! কি বলছো তুমি? ওই লোকগুলো যারা খুন করেছিল তাদের তুমি চিনতে পেরেছিলে? তাদের চিনতে পারিনি। সময়টা ছিল মধ্যরাত। কালো কাপড়ে ঢাকা ছিল লোকগুলোর মুখ, হাতে ছিল নানা ধরনের অস্ত্র। সেদিন রাতে জঙ্গলের মধ্যে মানুষের পায়ের আওয়াজ শুনেই দরজাটা খুলে একটু এগিয়ে গেছিলাম।
ঝোপঝাড় আর গাছের ডালপালায় অনেক কষ্টে নিজেকে আড়াল করে যা দেখলাম, ভয়ঙ্কর ঘটনা। ভাগ্যিস ওরা দেখতে পায়নি, দেখতে পেলে আমাকেও খুন করে একই সাথে মাটিতে পুঁতে দিত। কি ভয়ঙ্কর! তুমি কেমন মানুষ গো? কলকাতা থেকে জানটাকে বাজি ধরে এই মৃত্যুপুরীতে এসেছো কিসের নেশায়? অনেক কথা বলেছি, লিখবে তো এসব কথা? লিখবো। আমাকে ঘেন্না করলে না তো নতুন মানুষ? কি বলছো তুমি? তোমায় ঘেন্না করব কেন? তুমি মানুষটা সাচ্চা আছো। বেশ্যাবাড়িতে এরকম লোক ভাবা যায় না। কিন্তু আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি ভোর হয়ে যাবে। ঠিক বলেছ, আমাকে এক্ষুনি চলে যেতে হবে সোনাচূড়ায়। আমাকে সাথে নেবে? না, তা হয় না। ওখানে অনেক বিপদ, ভয়ঙ্কর মৃত্যু ওত পেতে আছে ওখানে। আমি কি সত্যি বেঁচে আছি নতুন মানুষ? ময়না, ময়নার এ প্রশ্নের উত্তর খুঁজে পায় না তপবিজয়। ভাবতে থাকে ময়নার গ্রামের প্রতি, গ্রামের মানুষের প্রতি ভালোবাসা, দুমুঠো খেয়ে পড়ে বাঁচবার প্রাণপণ লড়াই, শরীর বেঁচে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা। এদেশে এভাবেও অনেক মানুষ বেঁচে আছে। গ্রামের অন্য মানুষগুলো সারাদিন ধরে স্ট্রাগল, তাদের ভিটেমাটি, নিজের প্রতি ভালোবাসা খুঁজে পাওয়ার এক প্রাণপণ চেষ্টা। জন্ম আমার জন্মেছি এ দেশে, সার্থক। নন্দীগ্রাম বিস্তীর্ণ ভূমি, ইটের পাঁজায় ক্ষতবিক্ষত সবুজ, কাঁটাতার হাজতবাস। ও গো মন, তুমি শুধুই কি কালো মেঘ? তোমার কালো আবরণটা সরাও, একবার তোমাকে ভালো করে দেখতে চাই। মাগো তোমায় দরজাটা খুলেই থমকে দাঁড়ায় তপবিজয়। একটা অজানা আশঙ্কা জঙ্গলের দিকে এগোতে থাকে। ঢিবিটার গা ঘেঁষে জামরুল গাছটার নিচে কিছুটা এগোলেই ঘন জঙ্গল, তারপর সেই সাঁকো, আর সাঁকোটা পেরোলেই তো রাস্তা, যে রাস্তা সোনাচূড়ায় গেছে। পিছনে তাকায়, দেখে ময়না আসছে, হাতে কি যেন একটা, আবছা আলোয় ভালো দেখা যাচ্ছে না, বোধহয় হাসুয়াটা। ওটা ময়নার হাতিয়ার, আত্মরক্ষার হাতিয়ার। ময়না বলেছিল সাঁকোটা পেরিয়ে রাস্তার কোল ঘেঁষে যতটা সম্ভব ঝোপঝাড়ের মধ্যে দিয়েই তাকে পালিয়ে যেতে হবে। ময়নার কথাই ঠিক, ওই তো সেই সাঁকোটা, আর একটুখানি পথ বাকি। রাস্তার কোল ঘেঁষা ঝোপের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তপবিজয়। এখান দিয়ে পথ চলা ভীষণ মুশকিল, অনেক পথ যেতে হবে তপবিজয়কে। মাথায় কিছু ঢুকছে না। ওদিকে অভিমানী ময়না তপবিজয়ের কাছে যাবার চেষ্টা করছে, হাসুয়াটা দেবে তাকে। টর্চের তীব্র আলো তপবিজয়ের মুখে, ভয়ঙ্কর এক পরিবেশ। টর্চের আলোয় চোখ ধাঁধিয়ে গেছে, এবার পুলিশ ধরে ফেলবে তাকে। জঙ্গলে ঢুকে পড়ো নতুন মানুষ, পালিয়ে যাও, পালিয়ে যাও তাড়াতাড়ি। মাথায় কিছু আসছে না তপবিজয়ের, কোন দিকে যাবে, পালাবেই বা কোন পথে? যেভাবেই হোক না কেন তাকে পালাতেই হবে। আর ময়নার কি হবে? ময়না তার প্রাণ বাঁচিয়েছে, পুলিশ তো তাকেও ধরবে, হয়তো মেরেও ফেলতে পারে তাকে। তপবিজয়ের ঝোপের মধ্যে দিয়ে পালাবার আপ্রাণ চেষ্টা ব্যর্থ হলো। ওই তো একটা দত্ত, শুট শুট। মানুষ একটা দত্ত, লাশটা সরিয়ে ফেলুন। ময়না একটা গাছের গায়ে মাথা ঠুকে কাঁদতে থাকে। হাসুয়াটা পড়ে আছে তার পায়ের কাছে। এ দৃশ্য বিরল, সত্যি সূর্যোদয়ের দৃশ্য।
ক্রমশ কাটতে থাকে রাতের কালো অন্ধকার, কিন্তু ভোরের আকাশে দেখা দেয় এক অম্লান মেঘ। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। আঁকাবাঁকা সবুজ লতাপাতা গাছগাছালির ডালপালার মৃদু হাওয়ায় দুলছে। একটু দূরেই সোনাচূড়া যাবার রাস্তা, যে রাস্তার পাশেই ঝোপঝাড়, আর সেখানেই রক্তাক্ত ক্ষতবিক্ষত একটা মনুষ্য শরীর। তার শরীর জুড়ে বুলেটের স্কেচ, মাটিতে জমাট বাঁধা তাজা রক্ত, যাতে আছে রাজরোষ, পালিত হলো রাজধর্ম। আমার দেশ, যেখানে মানুষ রাত কাটায় ফুটপাতে ছেঁড়া পলিথিনের আচ্ছাদনে, এরাও ঘরহারা, এরাও বড় দুঃখী। হে আকাশ, তুমি অনেক ওপরে, তুমি কি শুধুই নীরব দর্শক? সোনাচূড়ায় যাওয়া তার হলো না, রাস্তাটা বড় দুর্গম। এই রাস্তাটাই হয়তো অন্য একটা প্রবেশপথ, যেখান দিয়ে আগামী দিনের পৃথিবীর গাড়িটা ঢুকবে, যেখানে জীবন ও জমি রক্ষার লড়াই। এ লড়াই সেখানে, যেখানে পাথর চাপা হাহাকার। অতএব সরাতে হবে বঞ্চনার সেই পাথর। তপবিজয় চলে গেছে। আরো অনেক তপবিজয়রা চলে যাবে এভাবেই। থেকে যাবে এই গ্রাম, গ্রাম বাংলার সবুজ মাটি। অতএব সামনে লড়াই। কিন্তু ময়না কোথাও যায়নি। ময়না এখানেই আছে। ওই তো দেখা যাচ্ছে তাকে। ওহ, চোখের জলে মাটি ভিজে যায়। খেলার বেলা বিদায় দাও খেলার সাথী, বিদায় দার খোলো, গেল যে খেলার বেলা। ও শ্যাম, শ্যাম! তপবিজয়ের চিৎকারটা শুনে ছুটে আসে শ্যামসুন্দরী। কি হলো? কি হলো? চিৎকার করলে কেন? এত হাঁপাচ্ছ কেন? কি হলো কি? আমি কোথায়? কোনো খারাপ স্বপ্ন দেখেছো নাকি? নাও, জল খাও, জল খাও। এই চেয়ারটাতে হেলান দিয়ে বসো। চেয়ারের হাতলের চওড়া পিঠটায় ডান হাতে ভর দিয়ে মাথাটা রাখে। কিছুতেই ভুলতে পারছে না রাতের দৃশ্যগুলি। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না তার। আস্তে আস্তে এগিয়ে যায় জানালার কাছে। ভোর হয়েছে। মনে পড়ে যায় ছোটবেলায় তার ঠাকুমার কাছে শুনেছিল ভোরবেলার স্বপ্ন দেখা নাকি সত্যি হয়। তাহলে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেক কিছু। মনে পড়ে খাম্মামের কৃষকের লাল রক্তে ভেজা মাটি, যেমনটি ছিল তেভাগার কৃষক ধমনীতে প্রবাহিত রক্ত। খোলা জানালা দিয়ে তাকিয়ে থাকে ভোরের আকাশটার দিকে। গিরিবাবুকে ফোন করে বলে দেয় গতকাল রাতে দুঃস্বপ্নের মধ্যেই সে কনসেপ্ট পেয়ে গেছে। অবশেষে লেখাটা কমপ্লিট হবে তাহলে। তবে এটা প্রথম পর্ব। গল্পের নাম নন্দীগ্রামের নটি।